এই যে শিশিরগুলো কেমন করে দেখো সর্ষে গাছের মধ্যে লেগে আছে। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। তো আমি উঠে একটু চলে আসলাম ক্ষেতের এদিকে, কারণ এদিকে আসলে না কুয়াশাটা বোঝা যায় অনেক ভালো। তো আলু গাছগুলো মোটামুটি অনেকটা বড় হয়ে গিয়েছে। এইখানে দাঁড়িয়ে না সর্ষে ক্ষেতটা একদম হালকা দেখা যাচ্ছে, তাই ভাবলাম একটু কাছে গিয়ে দেখি। আর ভোরবেলা সর্ষে ক্ষেতটা দেখতে বেশ ভালো লাগে। চারিদিকে সবুজ ক্ষেত, তার মাঝে হলুদ সর্ষে ফুল আর ঘন কুয়াশা, আর তার উপরে সূর্য উঠছে। কেমন লাগবে বলো তো দেখতে। আজ ভোরবেলা একটু আগে উঠে দারুণ একটা অনুভব করলাম। ভোরবেলার প্রকৃতির সৌন্দর্যটা যেন ফুটে উঠেছে। ঘাসগুলো এখনো শিশির ভেজা। ওই যে দেখো সূর্যি মামা গাছের আড়াল থেকে উকি দিচ্ছে। আর আমি সবুজ ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলো দেখছি আর অনুভব করছি। একদল পাখির ঝাঁক উড়ে চলে গেল খাবারের খোঁজে। বাসা থেকে সবে বেরোলো, আবার সন্ধ্যায় বাসায় ফিরবে। আর কৃষকেরা কুয়াশা ভরা ভোরবেলায় উঠে লেগে পড়েছে ক্ষেতের কাজে। শুভ সকাল, এখন বাজে 7টা। তো ঘুম থেকে উঠেই আমি চলে আসলাম ক্ষেতের এদিকে। এদিকে আসলে এদিকটা ফাঁকা জায়গা, তো কুয়াশাটা ভালো বোঝা যায়, তো কুয়াশাটা দেখতে ভালো লাগে। তবে এখন ঠান্ডাটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, তাই দেখো আমি চাদর ছাড়াই চলে এসেছি। আর কুয়াশাও অনেক কম। অন্যান্য দিন সকাল 7টার সময় উঠলে না আর কি বাইরে থাকাই যায় না ঠান্ডাতে। তো আজ দেখো 7টার সময় উঠে দেখি কতজনে ক্ষেতের মধ্যে কাজ করছে, হেঁটে বেড়াচ্ছে। চলো এদিকে সকালবেলা সূর্যটা যখন উঠে দেখতে বেশ ভালো লাগে। এখন যাব বাড়িতে গিয়ে কাজকর্ম করি। এই দেখো আমার লিচু গাছটাতে কি সুন্দর নতুন পাতা বেরিয়েছে। এখানে প্রত্যেকটা ডগাতে নতুন পাতা বেরিয়েছে। এই একটা, এই যে, আর কত বড় হয়েছে গাছটা দেখো। যখন নিয়েছিলাম কত ছোট্ট ছিল। বাইরের প্রকৃতি দেখো কত সুন্দর, আর আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখো কেমন এলোমেলো চারিদিকে, ভাঙা ঘর আর ভাঙা চাল। এই দুইটা জায়গার মধ্যে কতটা পার্থক্য, তাই না? ওখানে গেলে মনে একদম শান্তি, আর এখানে আসলেও শান্তি, তবে এখানে আলাদা রকম, কাজের মধ্যে শান্তি। কি করেন? কত সকালবেলা উঠে বাবা সিম ভাজি করে নিয়েছে। ভাত আছে মনে হয় নাকি? এত সকালবেলা ভাত রান্না করছে, ভাত খাবে। আজকে সহ মোটামুটি 3টা দিন চলে গেল এই কলের পিছনে খাটতে, খোলা আর লাগানো, কিন্তু তারপরও ঠিকঠাক আর হলো না। এখনও কিন্তু জলটা শুকিয়ে যায়, এই জন্য রাতের বেলা বালতিতে, তারপরে এই বড় গামলাতে জল ভরে রাখা হয়েছে। আর জুইয়ের বাবা এখনও উঠেনি, ঘুমাচ্ছে। তো আমি আসতেই বাবা বলল যে কলটা একটু চাপ দিয়ে জল বের করো, তো আমি ওয়ালগুলোর মধ্যে দিব। প্রথমে তো আমি বুঝতে পারিনি, তাই কল চাপ দিচ্ছিলাম। তারপরে বললাম যে যেহেতু আজকে মোটরটা একদম ঠিক করা হবে, তো পরে না হয় জল বেরোলে দেওয়া যাবে পাইপ দিয়ে, তাই ওভাবে বালতিতে করে হাত দিয়ে উবিয়ে দিতে বারণ করলাম। বাহ, বেশ ভালোই হলো যে সকালবেলা উঠেছি। এদিকে কাজকর্মগুলো আমার মনে হয় আজকে একটু এগিয়ে যাবে সকালবেলাই, মানে আগের থেকে কমপ্লিট হলে না ভিডিওটা টাইম মতো দিতে পারি। এটা ভেবেই সকালবেলা কাজে লাগলাম। তারপরেও দেখো ভিডিও দিতে কিন্তু কাল সন্ধ্যায় লেগে গিয়েছিল। আর কি বলতো, আমার শর্ট করা নিয়ে অনেকেই, মানে নাচের শর্ট করা নিয়ে অনেকেই অনেকভাবে বলো যে পারি না, তাও কেন করি, এই সেই। হ্যাঁ, আমি নিজেও জানি যে আমি পারি না, তবে আমি চেষ্টা করা কখনোই ছাড়ি না। আর বিশেষ করে আমার চ্যানেলটার জন্য আমাকে চেষ্টা করতে হয়। তাছাড়া আমি তো নিজেই বলেছি যে এর আগে, মানে বিয়ের আগে বলো আর বিয়ের পরে বলো, চ্যানেল খোলার আগে কখনো পর্যন্ত আমি নিজেও আয়নার সামনে নাচ পর্যন্ত করিনি। তাই কিভাবে আর পারবো বলো, এজন্যই হয় না ঠিকঠাক। তো তারপরেও আমি চেষ্টা করি। এখন তো তবু অনেক কম করি, কিন্তু আগের ভিডিওগুলো তোমরা লক্ষ্য করলে দেখবে যে আগে প্রায় প্রত্যেকটা দিন আমি শর্ট দিয়েছি, কষ্ট করে হলেও। এই সারাটা দিনে, মানে দুপুরে নিজের সংসারের কাজকর্ম সেরে বিকেলবেলাটা ওই ছোট্ট বাচ্চা সামলিয়ে, তারপরেও কিন্তু প্রত্যেকটা দিন আমি শর্ট দেওয়ার চেষ্টা করেছি। তবুও সেজে গুজে শাড়ি ঠাড়ি পরে, নাচের বলো আর এমনিতেই বলো। আর আমার এক দিদি আছে, অনেকদিন পর আজ তোমাদের কথাটা বললাম। দিদিভাই বলতে সাবস্ক্রাইবার দিদিই বলতে পারো। তো অনেক ভালো একটা সম্পর্ক। সেই যখন থেকে আমি প্রথম ভিডিও করি তখন থেকে এখনও পর্যন্ত যেভাবে আমাকে উৎসাহিত করে,
কখনোই আমাকে হার মানতে দেয় না। যদি কখনো আমি মন খারাপও করে ভিডিও না করার কথা ভাবি, তাহলেও সেই দিদিভাই আমাকে সাথে সাথেই হচ্ছে বলে যে অনেক মোটিভেট করে আর কি, যে ভিডিও দিতে হবে এই সেই। মোট কথা হচ্ছে কখনো হারতে দেয় না, আমাকে খুব এনার্জি দেয়। তো আমি ওই দিদিভাইয়ের কথায় আরও বেশি করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় এনার্জি পাই। সত্যি কথা বলতে জীবনে এমন একজন মানুষ থাকা খুব জরুরি আছে, যে কিনা তোমার কাছে না থেকেও, তোমার থেকে অনেক দূরে থেকেও তোমাকে কখনোই হেরে যেতে দিবে না, তোমাকে জীবনের পথে এগিয়ে যেতে আর কি উৎসাহিত করবে, সাহস দেবে। এই যে একজন উঠে নাই, দেখো ব্ল্যাঙ্কেট গায়ে উড়ে মানে মাথায় টাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছে। আয় উঠো তো, 9টায় বাজতে চললো। কল কখন ঠিক করবে, কল ঠিক করার আশায় বসে থাকলে আর হবে না। বাসনগুলো মাজবো এখন। তো বালতিতে আর গামলাতে জল তুলে নিয়েছি, ওই জলগুলো দিয়েই ধুবো। আর কি জানো, মোটরটা সেট করার জন্য যে পাইপটা নিয়ে আসা হয়েছে, কলের নিচে লাগানো হয়েছে, ওই জয়েন্টটার জন্য কিন্তু কলটা এখন অনেকটা উঁচু হয়ে গিয়েছে। তাহলে জল বের করতে সুবিধা হয়। তবে একবার যদি কলটা ঠিকঠাক হয় আর শুকিয়ে না যায়, তাহলে কিন্তু অনেক জল বেরোবে আর পরিশ্রমও কম হবে কল চাপ দিতে। ছাই দিয়ে বাসনগুলো মেজে নিলাম, আর এখন এই যে এরকম করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে হাত দিয়ে, যেহেতু কলটা চাপ দিতে পারছি না, শুকিয়ে গিয়েছে। এবার থেকে পাম্পের জল দিয়ে কাজকর্মগুলো করতে অনেক সুবিধা পাবো। বাসন মাজা, জামা কাপড় ধোয়া, স্নান করা, তারপরে ওয়ালগুলোতে জল দেওয়া। কলটা ঠিকঠাক করার কাজ হয়ে গেলে এবার ভাবছি যে ভালো করে একটু সিমেন্ট নিয়ে এসে ঢালাই দিয়ে একদম ফিনিশিং দিতে হবে কলবারটাকে। তাহলে বাসনপত্র মাজা দেওয়ার পর একটু জল ঢেলে দিলে একদম কত সুন্দর পরিষ্কার হয়ে থাকে বলো। যাই হোক, দেখো গল্প করতে করতে এদিকে আমার মাজা ধোয়া কমপ্লিট। এবারে একটু জল ঢেলে দিলাম। আর খাওয়ার জলটা আপাতত আমি বনিদের বাড়ি থেকে নিয়ে আসবো, ওদের কল থেকে। আর হ্যাঁ, কলটা খুলে জয়েন দেওয়ার পর এখন কিন্তু আমাদের কলের জলগুলো অনেক পরিষ্কার বেরোয়, আয়রন আর বেরোয় না। কয়েকদিন আগে এত পরিমাণে লোহার গুঁড়া বেরোচ্ছিল যে খাওয়াই যেত না, কিন্তু এখন একদম পরিষ্কার জল বেরোয়। তো আপাতত এক জগ জল নিয়ে আসলাম, পরে আরও নিয়ে আসবো। তারপরে ওই যে দেখলাম না যে বাবা সকালবেলা উঠে একটু ভাত আর সিম ভাজা করে নিয়েছে। তো আমাকে দেখো, আমাকে বলেও নি, ওইদিকে আমার জন্য ভাত বেড়ে নেওয়া শেষ থালার মধ্যে। তো এখন ঢেকে রাখলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, এই জন্য নিয়ে বসে পড়লাম। একটু আমিও খাবো আর জুইকেও খাওয়াই দেবো। আর এত সকালবেলা জুই ভাত খেতে চায় না, তাই আপাতত দুটো বিস্কিট খেয়ে পড়তে বল। ইত্যাদি যাদের সঙ্গে আমরা ওদিকে না এদিকে রাখবো, ইত্যাদি যাদের সঙ্গে আমরা মিলেমিশে বাস করি, তাদেরকে সকলকে নিয়েই আমাদের পরিবার, তাদেরকে সকলকে নিয়েই আমাদের পরিবার। যিনি পরিবারকে সকালবেলা করে উঠোনের এই সাইডটাতে সুন্দর রোদ পড়ে, তাই টি টেবিলটা এখানে বের করে বসিয়ে দিলাম ওকে পড়তে। আর আমি পড়াইলাম, এখনও হোমওয়ার্কগুলো করছি। আমার বিছানা এখন আমি গোছাবো, আর এতক্ষণ আমি শেয়ার করব না, কারণ আমার আজকে মোছা বাকি আছে। ঘর মুছবো, বারান্দা মুছবো, তারপরে ওই যে ওয়ালের সামনাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা একটু মুছে নেব। তো চলো, এই যে খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাই। হাতে অনেকটা সময় নিয়ে প্রত্যেক দিনের মতো বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট সব কিছুই ভাঁজ করে একদম পরিপাটি করে গুছিয়ে রাখলাম। তো এতক্ষণ ধরে বসে জুইকে পড়াইলাম। তো এখন জুই চলে গেল ওর পাপার সাথে বাজারে। ওই কলটাকে না আবার খুলেছে, এই 3 দিন ধরে মোটামুটি খুলতেছে আর জয়েন দিচ্ছে। কলের কি নাকি খারাপ হয়ে গিয়েছে, ওই জন্য মোটর দিয়ে জল বেরোয় না। তো আবার নিয়ে আসতে গেল। আর আমি এদিকে ছোট্ট একটা বাটি নিয়ে চলে আসলাম শাক ক্ষেতের মধ্যে, কয়েকটা কচি খুঁড়িয়া শাক তুলে জুইকে এখনই রান্না করে দেবো। কারণ ভাত দুপুরবেলা, সকালবেলা ওই যে বাবা রান্না করে নিয়েছে, ওই সিম ভাজার ভাত জুই খেতে চায় না। তো ওর জন্য শুধুমাত্র কয়েকটা শাক তুলবো, কারণ বেশি শাক তোলার সময় নেই, প্রচুর কাজ আছে, মোছা করবো। তো চলো, আর খুঁড়িয়া শাকটা যেহেতু খাওয়া, মানে এই শাকটা খুব খাওয়া ভালো, যেহেতু একদম কচি শাক, আর ও খেতেও পছন্দ করে, ঝটপট একটু রান্না করে তারপর ওকে ভাত দিয়ে মেখে দেবো, নিজের হাতে খাবে। তার এই দেখো এত সুন্দর খুঁড়িয়া শাক, এগুলো কার না ইচ্ছে করে বলো খেতে, সুন্দর শাক প্রচুর। এই দেখো এগুলো সব খুঁড়িয়া শাক। আমাদের সবার জন্য শাক তুলতে গেলে আরও অনেকটা সময় লেগে যাবে, তাই বেশি সময় এখানে দেব না। আর বাড়িতে আরও কিছু কাজ আছে, বললাম না, মুছতে হবে। যেহেতু এখন ছোট দিনের বেলা, খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়, তো এর জন্য প্রত্যেকটা কাজ হিসাব করে করতে হয় যে এই কাজের মধ্যে আমি এতটা সময় দিতে পারবো। তো এই দেখো কি সুন্দর শাক, ঘাসের থেকে বেশি শাক হয়েছে।
এটা কিন্তু রসুন ক্ষেত, একদম রাস্তার পাশে। বীজ ফেললেও হয়তো এতটা ঘন শাক হয় না, তবে এগুলো বীজ ফেলা ছাড়াই ঘাসের মতো করে উঠছে, এজন্য খুব ঘন। এই দেখো, ওর পাপার সাথে বাজারে গিয়েছিল সাইকেলে করে, আসার পথে রাস্তার সাইডে আমাকে দেখেছে শাক তুলছি, ও ওইদিকে চলে আসলো। আর এক দিদিভাই সেদিন কমেন্ট করেছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে জুঁয়ের চুলটা আগে বেঁধে দিবে, তাই আজ ঘুম থেকে উঠেই রবার খুঁজে পাচ্ছিলাম না, এই কাঁকড়াটা দিয়েই চুলটা বেঁধে দিয়েছি। বাচ্চার মাথায় যদিও বা কাঁকড়া ক্লিপ দেওয়াটা ঠিক না, কোন সময় পড়ে ঠরে গিয়ে ব্যথা লাগবে। ঘরে কত রবার, এই যে মেকআপের জন্য আমি কতগুলো রবার নিয়ে এসেছি। প্রত্যেকটা রবার মানে ওগুলো তো মেকআপের ব্যাগের ভিতরেই থাকে, আর বের করতে ইচ্ছে করে না। এমনিতে ছোটোখাটো রবারগুলো নিয়ে আসি, হাতের কাছে এখানে একটা রাখবে ওখানে একটা রাখবে, এরকম করে আর খুঁজেই পাওয়া যায় না কাজের সময়ই। তো শাকটা আগে আমি তেলানি না দিয়ে শাকগুলো আগে এমনিতে কড়াইয়ে বসিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে নিলাম। এরকম করে শাকটা অনেক সুন্দর একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, একটা খসখসে টাইপের ভাবটা থাকে না। শাকটা এখনও ফোড়ন দেওয়া হয়নি, এমনিতেই বসিয়ে দিয়েছি, আগে ভালো করে সেদ্ধ হোক, তারপরে আমি তেলানি দেবো। আর এই এত সুন্দর শাকটা আমি শুধু একটু টেস্ট করেছি, আর বাকিটা কিন্তু জুইকে ভাত দিয়ে মেখে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। শাকে আমরা সবসময় রসুন দিয়ে তেলানি দিই, আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ দিই, কিন্তু যেহেতু জুইয়ের জন্য বানালাম এজন্য লঙ্কা দিইনি। এই জায়গাটা না মুছলেও হতো, কিন্তু এই জায়গার জন্য বারান্দাটা যখন মোছা কোছা করি দেখতে ভালো লাগে না, তাই এরকম করে শুধু এমনিতে একটু জল দিয়ে মাটিটাকে বসিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু এখানে রান্নার সময় যখন ভিডিও করি কেমন যেন মাটিটা মনে হয় মাটি খুঁড়েছে, এই জন্য দেখতে ভালো লাগে না, তাই মাটিটা বসলে দেখতেও সুন্দর লাগবে, আর আমার এই জায়গাটা ঝাড়ু দিতেও সুবিধা হবে। আর বাড়িঘর মোছা গোছা আর মাত্র কয়েকটা দিন, তারপরে তো আবার ঘরের কাজ শুরু হয়ে যাবে। তো কাজ একবার শুরু হয়ে গেল না, তখন এই যে সিমেন্টের ধুলা, ইটের ধুলা, বালু পাথর, সব ঘরের অবস্থা আবার সেই খারাপ হয়ে যায়। তবে আর যাই বলো, বাবাদের ঘরের সামনাটা ওই ওয়াল পুট্টি করার পর কিন্তু এখন দেখতে অনেকটা সুন্দর লাগে। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে বাকি রান্নাঘরের ওই জায়গাটা কেন করা হয়নি। আসলে ওই জায়গার জন্য পুট্টি নিয়ে আসা হয়েছে, কিন্তু আর সময়টাই হচ্ছে না, কারণ কলের পিছনেই তো সময়টা দিচ্ছে, আর আমার হাতটা তো অত উঁচুতে যাবে না, এই জন্য আমি পারবো না। তো ওর ফ্রি হলে পরে তারপরে করবে। তারপরে এই যে সিমেন্ট দিয়ে আমি ঘর মুছে নিচ্ছি, আর আজকে সিমেন্টটা একদম পাতলা করে গুলিয়ে নিয়েছি। তবে আমার এই সিমেন্ট দিয়ে ঘর মোছা দেখে অনেকেই বলে, আমাদের এদিকে যেই দেখে সেই বলে যে তুমি যে হাত দিয়ে এভাবে সরাসরি সিমেন্ট দিয়ে ঘর মুছো, তোমার হাতের চামড়া নষ্ট হয় না। আর দেখো, আমি কিন্তু সেই কতদিন ধরে মুছতে মুছতে আমার ঘরটাই প্রায় অনেক শক্ত হয়েছে, পাকার মতো। তারপরে কিন্তু আমার হাত যেরকম তো সেরকমই। আর মানুষ নাকি হাত দিয়ে একটু সিমেন্ট নাড়লেই হাতের চামড়ার অবস্থা খুব খারাপ হয়। তবে হ্যাঁ, যেদিন সিমেন্টটা নাড়বো সেদিন কিন্তু হাতটা একটু মানে ড্রাই টাইপের হয়ে যায়, তো সাথেই ওইদিকে হাত ধুয়ে তাড়াতাড়ি করে তেল মাখতে হয়, তাহলে কিন্তু ঠিক হয়। এখনও পর্যন্ত বেশি বেলা হয়নি, আর এই বেলাতে রোদ যেহেতু বারান্দার মধ্যে আছে, আর মশার সাথেই কিন্তু ওইদিকে শুকিয়ে যাচ্ছে। মাঝখানের এই বাবাদের ঘরটা ভাঙা হয়েছে তখন থেকে কিন্তু এই বারান্দার মধ্যেও খুব সুন্দর রোদ পড়ে। তার আগে তো ছায়া ছিল, অন্ধকার ছিল। তবে এবার মনে হয় গরমের দিনে আমাদের ঘরটাতে খুব গরম পড়বে, কারণ সামনের ঘরটা খোলার পর এই যে রোদটা যেহেতু সরাসরি এখানে লাগে, আর যেহেতু বেশি একটা গাছ নেই, যেদিনে ঘর বারান্দা মুছি সেই দিনে ওইদিকে সাথে কিন্তু আমি উনুনটাও এই সিমেন্ট দিয়ে মুছে নিই, তাহলে অনেকটা শক্ত হয়। তবে আমার উনুনের ভিতরটা অনেকটা ছোট হয়ে গিয়েছে, একটু কেটে নিতে হবে ছুরি দিয়ে। আর কি বলো তো, বেশি ছোট হলে না তখন ছাইটা একদম ভর্তি হয়ে যায় তাড়াতাড়ি, একটা দুটো রান্না করলে পরেই। হ্যাঁ, তোমরা ঠিকই বলো, বাবার হাতের কাজ অনেকটা সুন্দর। এই চেয়ার বেঞ্চ এগুলোতে রং করার পর অনেক ভালো লাগে দেখতে, বারান্দায় রাখা হলে। চাইলেই কিন্তু সংসারের এই ছোটোখাটো জিনিসগুলো প্রত্যেকটাকে সুন্দর করে সাজিয়ে তোলা যায়, আর সংসারটাকে গুছিয়ে তোলা যায়। তবে হ্যাঁ, সামান্য হলেও একটু খরচ তো হবেই। আমার ঘর বারান্দা মোছা কমপ্লিট, এখন একটু ধারগুলো মুছে নেব। ধার বলতে তো ওই একটাই ধার। আর আমাদের ঘরটার পিছনের দিকগুলো যেহেতু যাই না আমরা, এই জন্য ওইগুলোর ধারও নেই, আর মাটির সাথে একদম সমান পিছনের দিকগুলো। আর আমাদের ঘরের পিছনের দিকটা মানেই কাকু শ্বশুরদের বাড়ি, এক সাইডটা। আর এক সাইড পড়ে গিয়েছে ওই পিছনে একটু চাপার মধ্যে, ওদের ঘর আর আমাদের ঘর একসাথে মানে লাগালাগি, মাঝখানে একটা গলির মতো ফাঁকা আছে। তোমরা দেখো, মাঝে মধ্যে আমি ওই জায়গাটা পরিষ্কার করি বর্ষার দিন আসলে।
আর ওইটুকু গলির মতো চাপা জায়গা পড়ে থাকার জন্যই কিন্তু অনেক নোংরা জমে যায় আর পোকামাকড় ঢোকার চান্স থাকে, সাপ ঢুকে মাঝে মধ্যে, তারপর ওইটুকুর জন্য ব্যাঙ ঢুকে খেতে বসলে পড়ে। আর আগে তো ওই জায়গাগুলোতে কিছু মাটি তুলতো, এখন যেহেতু সিমেন্ট দিয়ে মোছা হয় তাই আর মাটি তুলে না, শক্ত হয়ে গিয়েছে। যাই হোক 2 দিন পর এই বিছানার চাদর ধুয়ে দিলাম। কলটা ঠিক হওয়ার আশায় ছিলাম কিন্তু ঠিক হচ্ছে না বলে অমনি কলচাপ দিয়ে একটু কষ্ট করে জল বের করে এই যে ধোয়াধুয়ি করে দিলাম, তারপরে স্নান করে চলে আসলাম এগুলো মেলে দিতে। আর ভিজিয়ে রাখার পর এতটা ভারী হয়ে গিয়েছে, একটা রাত যেহেতু ভিজানো ছিল জলটাও কেমন ঠান্ডা একদম কনকনে হয়েছে। তো যাই হোক এই দেখো চিপে চিপে জলটা বের করে দিচ্ছি, না হলে তাড়াতাড়ি শুকাবেই না। রোদ কিন্তু আছে, তবে এখন রোদটা কেমন যেন হালকা রোদ হয়ে গেল। আর এগুলো যদি আজকে না ধুয়ে দিতাম তাহলে কিন্তু একদম গন্ধ বেরিয়ে যেত। আর তার সাথে আমার সাদা ওড়নাটা ছিল, হালকা তিথি পড়ে যাচ্ছে। সাদা কুর্তিটা তো এখনও নতুনই আছে, ওড়নাটা দেখো এত পরিমাণে ব্যবহার করি। আমার বেশিরভাগ না ওড়নাগুলোই আগে যায়, কারণ ওড়নাগুলোই ব্যবহার করি। বাড়ি থেকে যেহেতু বেশি একটা বেড়ানো হয় না, মাঝে মধ্যে ওই প্রয়োজন পড়লে বাজারে যাই, তাছাড়া তো সারাটা দিন বাড়িতেই কাজকর্মগুলো করতেই কেটে যায়। তো এই জন্য কুর্তি টুর্তিগুলো অনেক দিন পর্যন্তই নতুনই থাকে। ও গিয়েছিল নদীতে স্নান করতে। এই যে একজন কান্না করছে টিউশনের টাইম হইতে না হইতেই, কারণ সকালবেলা থেকে আমাকে একটাই কথা বলছে, আজকে কিন্তু যাব না, আজকে কিন্তু যাব না, একা হাতে ভাত খাবো তাও যাবো। ওই যদি সেই ভাত খাইছে, একা হাতে সকালেও ভাত খেয়েছে, এখনো ভাত খেয়ে যাবে। এখন এই যে টাইম হইতে কান্না শুরু। তো এদিকে আমি এখন খাবো মানে ডিমের ঝোল আর সিম আলু ভাজা, আর এটা হচ্ছে লাপা শাক। লাপা শাক সর্ষে শাক একসাথে আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিও এখনো এডিট করে কমপ্লিট হয়নি, আজ দেরি হবে একটু। আমি আসলাম মুরগি নিতে, আর ব্রয়লার নিব না, আজকে কয়লার নিব। দেখো কয়লার আর দেশি মুরগি কিন্তু দেখতে একদম সেম। এইগুলো হচ্ছে দেশি আর এগুলো হচ্ছে ব্রয়লার। ব্রয়লার ছোট ছোট আনছে, ব্রয়লার দুটো দেখো কত বড় সাইজ হয়েছে, বিশাল সাইজ, বিশাল। এটা দেখো, এটা দেখো। এগুলো ছোট একদম মুলি এলাগুলো মুগই দেখছো, গেল 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 গেল। ওই মা, হ্যাঁ এটা 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 এই যে এই যে এই যে ও এত স্পিডে স্পিডে মারা। হ্যাঁ তুমি উঠতে পারবে না। আরে এইটা মোটা কোনটা ধরতে চাইলাম। এই যে দরজা খোলেন না, ধরছে ধরছে। হ্যাঁ না না ডাকে ডাক, দেখছো কেমন এখন আবার না ডাকে। এতক্ষণ আমাকে কথাই বলতে দিচ্ছিল না। তো এই যে এখন মুরগিটা কাটবে, গরম জল বসিয়ে দিই। মুরগি না, এটা মুরগা। ও মুরগা, এটা হচ্ছে কয়লার। তো এখন কাটবে। আর আমি একা নেইনি, কারণ একা আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না বর্তমানে। তো এই জন্য আমি আমার জয়েন করেছি দিদিকে। এই যে দিদি রসুন পেঁয়াজ কাটছে। আর ফুচকার তো পরীক্ষা আছে, মানে ভাইস্তের পরীক্ষা আছে, তো ও বাড়িতে পড়াশোনা করছে। আর দিদিকে আমি নিয়ে আসলাম। এখন অনেক রাত হয়ে যাচ্ছে, একার পক্ষে সম্ভব না। তো দুজনে মিলে আর কি হাতে হাতে কাজ করছি, আর দুজনে মিলেই এই কয়লারটা নেওয়া। তো চলো। এটা আসলে পিকনিক বলবো না কি বলবো জানি না, তবে এটা পিকনিক না। আসলে পিকনিক হলে তো সবাই মিলে একসাথে বসে খাওয়া, তাই না? অবশ্য শীতকালে যে কোনো জিনিস একসাথে সবাই মিলে বসে খাওয়া আর একটা যে কোনো রেসিপি বানাও মনে হয় যে যেন পিকনিক হচ্ছে। আসলে একটা গোটা মুরগি একা রান্না করব ভালো লাগছিল না, তো এই জন্য দিদিকে বললাম যে চলো দুজনে মিলে নেই, হাফ হাফ টাকা দিয়ে, আর দুজনে মিলে একসাথেই রান্না করি। রান্নার পর আসলে দিদিও নিয়ে যাবে বাড়িতে। জালটা লেগে যাচ্ছে, না কাটলে না লেগে যায়। জল দিলে বেশি খাওয়া ঠান্ডা হবে। এইবার ঠান্ডার দিনে যেমন পিকনিক পিকনিক খাওয়া দাওয়া, গরমের দিনে তবে শরবত। এবার তো আমাদের লেবুটাই নাই, তাও হবেই। দেখো এই দেখো উনুনটা এত সুন্দর জ্বলতেছে এখন। এরকম জ্বললে তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, হ্যাঁ না? দারুণ, তুই তার মধ্যে চৌকে ধরে শেষ অসম্ভব। আর এদিকে দেখো আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুন, এগুলো মাংসের জন্য। নতুন আলু দিয়ে হবে মাংস। এইবার আর বড়াই খাওয়া হলে ভাত তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ
এখানে যদি মুরগাটা কেটে রান্না করা হয় তারপরে আবার বাড়িতে গিয়ে শুধু কেন ভাত রান্না করবে, এর জন্য চালটাও নিয়ে এসেছে। তো একসাথেই রান্না বসিয়ে দিলাম। তবে আমাদের হাঁড়িটা অনেকটা ছোট হয়ে গিয়েছে, বড় হাঁড়ি তো আছে তবে ওইটা বেশি বড় হয়ে যায় কয়েকজন মানুষের জন্য। আমার ওই বড় হাঁড়িটা মোটামুটি একটা ছোটো মোটো অনুষ্ঠানের জন্য ঠিক আছে। ভাতটা সেদ্ধ না হইতে জলটা শুকিয়ে যাচ্ছিল। তো মুরগিটাকে এখন আমি পুড়বো, কারণ অনেক ছোট লোম আছে। পায়ে কত ছোট লোম, এইভাবে পুড়বো। বুদ্ধিটা দেখছো, বাঁশের মধ্যে পাটা ডুবে দিচ্ছি। বেশি পোড়া যাবে না নাকি? চারিদিকে যাতে ইয়ে পায়, বুঝছো, হালকা হালকা করে পোড়া। এর আগে একবার গোটা মুরগি এভাবে না পুড়ে এমনিতেই পালকগুলো ছাড়িয়ে চামড়া সহ রান্না করেছিলাম। তবে মাঝে মধ্যে একটা দুটো লোম পাওয়া যায়, স্বাদ লাগে ঠিকই। তবে আজ ভাবলাম যে না, পুড়েই নেব। তো এবার দেখো এইভাবে কিন্তু ছোট লোমগুলো সব পুড়ে গিয়েছে। মাথাটা ধরছে রাখবে। বাড়ির পাশেই যেহেতু আমার ভাসুর এই মুরগিগুলো পুষে, ব্রয়লার তারপরে কয়লার সব আছে। আর কলা পাতাটা ও সন্ধ্যার আগেই কেটে নিয়ে এসে রেখে দিয়েছিল। এই যে মাংসগুলো দেখো কি অবস্থা, কিন্তু খাইতে ভালো লাগবে। পোড়া না করো তুমি। ছাল তুলে নেওয়া আছে তো। আর এইগুলো না মানে দেখতে অনেকটা দেশি মুরগির মতো, এই জন্য পাগুলো কিন্তু শক্ত হাড়ের মতো না। পাগুলোতে মাংস থাকবে না তো, অল্প অল্প মাছ মাংসটাও অনেক ভালোই কাটাকাটি করতে পারে, তবে আমার দ্বারা বেশি একটা ভালো হয় না। আর বড় একটা বটি ছিল আমাদের, বটিটা কোথায় যে রেখেছি, ওই লক্ষ্মী পূজার দিন নারিকেলের নাড়ু বের করা মানে নাড়ু করার জন্য নারিকেল করা হয়েছিল, তারপরে কোথায় যে রাখলাম আর মনেই নেই। আর সেদিন পিঠে পুলি খাওয়ার দিন বাবাদের বটিটা দিয়ে নারিকেল কোড়া করেছিলাম, আমারটা কোথাও না কোথাও আছে পড়ে, হয়তো খুঁজে পাবো খুঁজলে। ওইদিকে মাংসটা কাটাকাটি করছে, আমি ততক্ষণে আলুটা ভেজে নিই। ওইগুলো না সেদিন ওই যে কাঠের কাজ করলো বাবা, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর জলে। একটু করে দিচ্ছি। লবণ দিচ্ছি। পিছের সাইজগুলো ঠিক আছে তো? ছাই ভরে গিয়েছে, এই জন্য ছাইটা বের করে রাখছি। এই জন্য জায়গাটা নোংরা লাগছে দেখতে, নাহলে কিন্তু এই পুরোটাই আমি আজকে মুছেছিলাম, কত সুন্দর পরিষ্কার ছিল রান্না শুরু করার আগে। তো আমার আলুটা ভাজা শেষ, এখন আলুটা আমি নামিয়ে নিচ্ছি। আর লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নিলাম। আমার তো মনে হচ্ছিল যে এতগুলো কাঁচা লঙ্কা দিলাম, এত বেশি মনে হয় ঝাল হবে যে জুই খেতেই পারবে না। তারপরে আবার দেখি না, লঙ্কাগুলোর একদমই ঝাল নেই। যে কোনো রান্নাতে শুকনো লঙ্কা বাটা দিলে ঝালটা বেশি লাগে, এই জন্য শুকনো লঙ্কাটা এখন কম খাই। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে মাংসটা আমি দিয়ে দিলাম। আর মাংসটা জুইয়ের পাপা একদম কেটে ধুয়ে নিয়ে এসে আমাকে দিল। মাংসগুলো দেখো, পিসগুলো একদম দেশি মুরগির মতো, তবে পা দুইটা ও একদম পরিষ্কার করে দিয়েছে। অনেকেই না এই ব্রয়লারের কয়লারের পা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে জুইয়ের পাপা। তো দেশি মুরগির পা মানুষ অনেক সময় খায় না, কারণ এগুলোতে মাংস কম থাকে, হাড়ি বেশি থাকে। এই যে হলুদ দিয়ে দিলাম, হলুদটা একটু কম হয়েছিল, তারপরে আবার এই যে কতগুলো দিলাম। এমনি থেকে বাজার থেকে ব্রয়লার নিয়ে আসলে বেশিরভাগ জুইয়ের পাপাই রান্না করে, তবে আজ এই গোটা মুরগি দেখে আমার মনে হলো যে আমি নিজের হাতে রান্না করব। পাঁঠার মাংস, খাসির মাংস, তারপরে দেশি মুরগির মাংস, এগুলো না আমার রান্না করতে খুব ভালো লাগে। তো এই যে দেখো মাংস রান্না করে নিলাম, আর কালারটা দেখো কত সুন্দর কালার এসেছে, পুরো বড় মুরগা। হ্যাঁ দেখো একবার মাংসের কালারটা কত সুন্দর এসেছে। ব্রয়লার রান্না করলে নিজে ভালো খেতে পারি না, এই জন্য রান্না করতে মন চায় না। আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ঝোলটা আরেকটু কমিয়ে নামিয়ে নেব। আমার গরম মশলাও দেওয়া হয়ে গিয়েছে, এখন মাংসটা নামিয়ে নেব। আর একটু জাল দিয়ে নিচ্ছি ভালো করে। আর একটু ঝোল না করলে না ভাত কি দিয়ে খাবো, কারণ অন্য কোনো আর সবজি বানাইনি, এই জন্য হালকা ঝোল করলাম। মাংস সবসময় কষাটাই ভালো লাগে,
হালকা ঝোল না রাখলে এখন নামিয়ে না, নাহলে আরো ঝোল আটাতে। তো দিদি এখন ভাত মাংস নিয়ে যাবে বাড়িতে, আর আমরাও এদিকে বসে পড়বো খেতে। বন্ধুরা কালারটা কি সুন্দর, এখন তেলটা জমে যাচ্ছে মাংসে। আজকের মাংস রান্নাটা জাস্ট খেতে দারুণ হয়েছিল, আর সত্যিতে এই কয়লারের যে এত স্বাদ, এখন মনে হচ্ছে আরো একদিন একটা নিয়ে খাবো। জুইয়ের জন্য ভাতটা মেখে দেবো, তো এখন একা হাতে খায়, বাবাকে দেবো, তারপরে আমরাও বসে পড়ি খাওয়া দাওয়া করতে। এক প্লেট মোমো খাইছি। এখন কি তোমাদের বাপ বেটির প্রেম ফুরাবে না? আর এক প্লেট কি খাইছি বলো তো? ঘুগনি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট। ভিডিও ভালো লাগলে লাইক